Hello students, welcome to AIMERS. Myself Arindam Mojumdar, first year BDS student at Kolkata R. Ahmed Dental College. তো আজকে আমরা জেনপাস ইউজি 2025 এর সেকেন্ড যে পার্ট টেস্ট সেই সিলেবাসটা মানে সেই যে টপিকগুলো আছে আমাদের, যেটা আমরা তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম কোন দিন কোন পার্ট টেস্টের পরীক্ষা হবে বা কোন ভিডিও নিয়ে আলোচনা করব, সেটা আমরা ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক আছে, সেই ভিডিওতে আমি পুরোপুরি ডিসকাস করেছি। আর তাছাড়া তোমার যদি এই পার্ট টেস্টের যেগুলো পিডিএফগুলো দরকার হয় বা এর সাথে আরও তোমার চ্যাপ্টার ওয়াইজ নোট ডিপিপি ফ্রিতে সম্পূর্ণ দরকার হয়, তুমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করো। এই নাম্বারে তুমি মেসেজ করো 7076297377, এই নাম্বারে মেসেজ করো, আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করিয়ে নেব। তো আজকের ভিডিওতে আমরা কোন কোন চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, মোশন ইন স্ট্রেট লাইন আর লস অফ মোশন। এভাবে তোমাদের 10টা পার্ট টেস্ট হবে প্রত্যেকটা সাবজেক্টে, আর 5টা করে ফুল টেস্ট আমি তোমাদের পরীক্ষার আগে কমপ্লিট করিয়ে দেবো। আচ্ছা দেখো, ফার্স্ট কোশ্চেন আমাদের কি বলছে, দুটি ভেক্টর যদি সমান মানের হয় এবং তাদের মধ্যে অ্যাঙ্গেল দিয়েছে 120 ডিগ্রি, তাহলে রেজাল্ট্যান্ট ভেক্টরের মান কত হবে। তো এবার দুটি ভেক্টর সমান মানের ভেক্টর আমরা ধরে নিই, ধরো এ ভেক্টর আর আমাদের আর একটা সমান মানের ভেক্টর হলে আমাদের দুটোই আমাদের এ ভেক্টর ধরে নিলাম। তো আমাদের রেজাল্ট্যান্ট ভেক্টরের কী ফর্মুলা, আমাদের রেজাল্ট্যান্ট ভেক্টর যদি রেজাল্ট ভেক্টরে যখন মড বের করতে হয় তখন কী করতে হয়, রুট ওভার যে ভেক্টর দুটো দেওয়া আছে তাদের স্কোয়ার, মড ভ্যালুর স্কোয়ার করলাম, তার সাথে 2ab বা মানে এ স্কোয়ার, এখানে এ স্কোয়ার হয়ে যাচ্ছে কস 120 ডিগ্রি। ফর্মুলাটা কি বললাম, ফর্মুলাটা হচ্ছে আর ভেক্টর ইজ ইকুয়ালস টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা। থিটাটা হচ্ছে দুটো তোমার যে ভেক্টর দুটোর মধ্যে অ্যাঙ্গেল, তো এখানে থিটা হচ্ছে আমাদের 120 ডিগ্রি, তো কস 120 ডিগ্রি ভ্যালু কি আমাদের মাইনাস সাইন 30 ডিগ্রি। এটা কী করে হয় স্যার, যদি একদমই বুঝতে না পারো কমেন্টে লেখো, আমি তোমাদের আলাদা করে অ্যান্সারটা বলে দেবো ওখানে। আর হোয়াটসঅ্যাপ গ্রুপ তো আছে, কোনো কোশ্চেনের পার্টিকুলার সমস্যা হলে এগুলো বেসিক জিনিস বলে আমি এখানে পুরোপুরি ডিসকাস করছি না, ডিসকাস করতে গেলে চ্যাপ্টারটা অনেক বড় হয়ে যাবে। তো দেখো তাহলে এখানে এ স্কোয়ার, তাহলে এখানে 2a স্কোয়ার হলো, আর এখানে মাইনাস 2 ইন্টু এ স্কোয়ার ইন্টু সাইন 30 ডিগ্রি। কী করে আসলো স্যার, এটা আমরা বলতে পারি কস 120টা কীভাবে ভাগ করতে পারি, সাইন 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। তো যদি সেকেন্ড কোয়াড্রেন্টে চলে আসে তাহলে সেটা কজের ভ্যালুটা মাইনাস হয়, তো সেই জন্য আমরা মাইনাস এসছে। আর 90 ডিগ্রি থাকলে মানে বিজোড় সংখ্যা যদি থাকে তখন আমরা সাইনটাকে কস করি, কসটাকে সাইন করি, তো এখানে কস আছে আমরা সাইন করে নিয়েছি। এবার এক্স্যাক্ট ডিটেলসে বুঝতে গেলে তুমি আমাদের হোয়াটসঅ্যাপে জানাও, আমি তোমাদের আলাদা করে বুঝিয়ে দেবো। আচ্ছা এখানে হলো, তাহলে এখানে সাইন 30 ভ্যালুটা আমরা বসাচ্ছি কত, হাফ, তাহলে 2 দিয়ে কেটে গেল, এখানে থাকছে রুট ওভার এ স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ, তাহলে ভ্যালুটা কি আমাদের ভ্যালুটা ইকুয়াল হয়। বোঝা গেছে দুটো সমান মানের ভেক্টরের মধ্যে যদি 120 ডিগ্রি কোণ থাকে তাহলে সেই ভ্যালুটা আমাদের রেজাল্টেন্ট ভ্যালুটা ইকুয়াল হয়, সমান মানের সমান সেই মানের ভেক্টর হবে। ঠিক আছে, বোঝা গেছে। চলো এবার নেক্সট কোশ্চেনে আসি। আচ্ছা দেখো নেক্সট কোশ্চেনে আমাদের কি বলছে, প্রজেক্টাইলের সর্বাধিক হাইট 20 মিটার হলে ইনিশিয়াল ভার্টিক্যাল ভেলোসিটি কত হবে। তো আমরা একটা প্রজেক্টাইল এঁকে নিচ্ছি ফার্স্টে, এই আমাদের একটা প্রজেক্টাইল। এবার প্রজেক্টাইলের ক্ষেত্রে আমরা যখন ম্যাক্সিমাম হাইট নির্ণয় করি তার যে ফর্মুলা সেটা কি, এবার বলো যদি স্যার ফর্মুলাটা ডিরাইভ করে দেখান। ফর্মুলা ডিরাইভেশন আমাদের দরকার নেই, আমরা ডিরাইভ করতে পারবো, তোমাদের যদি যখন লং ভিডিও আমরা নেব তখন ডিরাইভ করে নেব, কিন্তু এখন আমরা ফর্মুলাটা জেনে নিই। এইচ ইজ ইকুয়ালস টু ইউ ওয়াই তার স্কোয়ার বাই 2g, মানে ওয়াই অ্যাক্সিস বরাবর যে ভেলোসিটি তার স্কোয়ার বাই 2g। তাহলে এটা যদি তোমাদের ইউ হয় তাহলে এই দিকে ভেলোসিটিটা হচ্ছে ইউ ওয়াই আর এই দিকের ভেলোসিটিটা হচ্ছে আমাদের ইউ এক্স। বোঝা, এই অবধি ক্লিয়ার হয়েছে। তা আমাদের ইনিশিয়াল ভার্টিক্যাল ভেলোসিটি মানে আমাদের ইউ ওয়াইটা জানতে চেয়েছে। ক্লিয়ার, ভার্টিক্যাল ভেলোসিটি মানে উপরের দিকেরটা। তাহলে এখানে এইচ আমাদের কত, এইচ হচ্ছে আমাদের 20 মিটার দিয়ে দিয়েছে, জি আমাদের 10 মিটার, তাহলে আমাদের এই তাহলে কী করবো আমরা, এইচের জায়গায় বসাবো 20, ইউ ওয়াইয়ের জায়গায় আমরা ফাঁকা রাখবো, কারণ ইউ ওয়াইটা আমাদের চেয়েছে, ইউ ওয়াইয়ের স্কোয়ার আছে 2 ইন্টু 10, তাহলে 20 ইন্টু 20 ইজ ইকুয়ালস টু ইউ ওয়াই স্কোয়ার, তাহলে ইউ ওয়াই ইজ ইকুয়ালস টু 20 মিটার পার সেকেন্ড। জিনিসটাই ক্লিয়ার হলো। তাহলে এইভাবে আমরা কোশ্চেনগুলো সলভ করতে পারবো। আর ইউ ওয়াই মেনলি ওখানে আমরা লিখি ইউ এইচ ইজ ইকুয়ালস টু এইচ ম্যাক্স ইজ ইকুয়ালস টু ইউ ওয়াই, তো লিখি না সবসময়, ইউ ওদিকে কী হয় আমাদের সাইন থিটা আকারে হয়, এদিকটা থিটা আকারে দেওয়া থাকে, উপর দিকটা ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। তুমি যদি ইউ ওয়াই বা ওয়াই অ্যাক্সিস বরাবর যে তোমার ভার্টিক্যাল যে ডাইরেকশনে যে ভেলোসিটি সেটা যদি মনে রাখো ফর্মুলাটা, তাহলে তোমার করতে অনেক সুবিধা হবে। আচ্ছা চলো এবার নেক্সট কোশ্চেনটা আমরা একটু দেখে নিই।
আচ্ছা, এবার কি বলছে আমাদের, একটি প্লেনে দুটি পারপেন্ডিকুলার ভেক্টর যোগ করলে কোন নিয়ম প্রযোজ্য। পারপেন্ডিকুলার ভেক্টর কীরকম, এই ধরো একটা প্লেন, এই যে আমাদের দুটোই পারপেন্ডিকুলার ভেক্টরের কথা বলা হচ্ছে, এটা ধরো এ ভেক্টর আর বি ভেক্টর। এবার এদের যোগ করার ক্ষেত্রে তোমার কোন নিয়ম থেকে প্রযোজ্য করবে। তো এইসব ক্ষেত্রে আমরা কোন নিয়ম প্রযোজ্য করি, দুটি ভেক্টর যখন যোগ করি, এ ভেক্টর প্লাস বি ভেক্টর যখন করছি, তখন আমরা কোন নিয়ম, হয় ট্রায়াঙ্গেল ল অথবা প্যারালোগ্রাম ল, কিন্তু দুটোই অ্যাকচুয়ালিতে কিন্তু সেমই জিনিস। প্যারালোগ্রাম লও যা জিনিস আর তোমার ট্রায়াঙ্গেল ল দুটো একই জিনিস। তো এই ক্ষেত্রে আমাদের কী হবে অ্যান্সার, প্যারালোগ্রাম ল। বোঝা গেছে। আর ম্যাগনিটিউড বের করার জন্য আমরা নর্মালি পাইথাগোরাস থিওরেম দ্বারাও ব্যবহার করতে পারি। বোঝা গেছে, এটা আমাদের ট্রায়াঙ্গেল ল, আর এটা যদি তুমি এক্সটেন্ড করো তাহলে হয়ে যাবে আমাদের প্যারালোগ্রাম ল, সেমই জিনিস দুটো। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। চলো এবার নেক্সট কোশ্চেনে দেখা যাক। নেক্সট দেখো, রিলেটিভ ভেলোসিটির ক্ষেত্রে একটি ট্রেনের যাত্রী অন্য ট্রেনটিকে স্টেশনারি দেখতে পারে, এটা কি ঠিক? কীরকমভাবে ঠিক আমরা আলোচনা করছি। রিজন কি, দুটি ট্রেনের ভেলোসিটি সমান হলে রিলেটিভ ভেলোসিটি শূন্য হয়। আচ্ছা, তুমি এই নিজে একটু কল্পনা করো, তুমি ধরো একটা ট্রেনে বসে আছো, ঠিক আছে, তুমিও ভি ভেলোসিটি যাচ্ছ, পাশের জন্য ভি ভেলোসিটিতে যাচ্ছে, তুমি আশেপাশে অন্য কোনো কিছু দেখছো না, তাহলে তুমি যদি ওই মানুষটাকে যখন দেখো, সেও যদি ভি ভেলোসিটি নিয়ে যায়, তাহলে দুজনকে কী মনে হবে, সমান মনে হবে। কারণ আমরা কি রিলেটিভ ভেলোসিটি কীরকমভাবে ডিসাইড করি, একটা তোমাদের সিম্পল ট্রিক আমি বলে দিই। ধরো তোমার এই একটা গাড়ি যাচ্ছে এদিকে এ ভেলোসিটি, এ যাচ্ছে ভি এ ভেলোসিটি নিয়ে, ঠিক আছে। এবার এদিক থেকে আরেকটা গাড়ি আসছে এইদিকে, ঠিক আছে, ভি ভেলোসিটি নিয়ে। এবার এদের দুটোর মধ্যে রিলেটিভ ভেলোসিটি কী করে বের করবো স্যার? তখন একটাকে তুমি স্থির করে নেবে, স্থির করে নিয়ে সেটার যে ভেলোসিটিটাকে, সেটাকে তুমি উল্টো দিকে নিয়ে তোমার যে অন্যটার উপর লাগিয়ে দেবে। কীরকম, যদি ভিবিটাকে আমি স্থির করে নিই, ঠিক আছে, স্থির করে নিলাম, সেটার ভেলোসিটি কী আছে, লেফট সাইডের দিকে আছে, সেটাকে আমি উল্টো করে ভি এর উপর লাগিয়ে দেবো, তাহলে কি দুটো ডাইরেকশন সেম হয়ে গেল। তাহলে ভি এ উইথ রেসপেক্ট টু বি এরকমভাবে লেখা হয়, ইজ ইকুয়ালস টু ভি এ প্লাস ভিবি। এই হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের তোমার যে রিলেটিভ ভেলোসিটি। কী করে করছি আমরা, যেটার আমরা ভেলোসিটি বের করব সেটা রেখে বাকি অন্যটা যেটা থাকবে সেটাকে আমরা স্থির করে নেব, আর যেটাকে স্থির করছি তার ভেলোসিটির ডাইরেকশনটাকে আমরা উল্টো দিকে নিয়ে ওটার সাথে তোমার যে যদি একই দিকে হয় তাহলে যোগ করবো, আর যদি বিপরীত দিকে থাকে তাহলে আমরা বিয়োগ করে দেবো। সেরকমভাবে যদি একই দিকে থাকে, এটা যে ধরো ভি এ ভেলোসিটি এদিকে যাচ্ছে, এটা আমাদের ভিবি ভেলোসিটি সেমই দিকে যাচ্ছে, তখন আমরা ভি এরটা কীরকমভাবে করতাম, ভিবিটাকে স্থির করে নিলাম, তাহলে ভিবি এর ডাইরেকশন আমরা উল্টো দিকে আসতো, তখন আমি কীরকমভাবে লিখতাম, তখন আমি লিখতাম ভি এ ইজ উইথ রেসপেক্ট টু বি ইজ ইকুয়ালস টু ভি এর ডাইরেকশন একদিকে, ভিভি ডাইরেকশন অপোজিট দিকে, একদিকটা পজিটিভ দিলে একদিক নেগেটিভ, মাইনাস ভিভি ভেক্টর। বোঝা গেছে কি এই দুটো ফর্মুলা, এটা এটার জন্য, এটা এই কেসের জন্য। তাহলে দুটো ট্রেন যদি ভেলোসিটি সমান হয় তখন কী হবে, যদি দুটো একই দিকে যাচ্ছে, তাহলে যখন দুটো একই দিকে যায় আর একটা ভেলোসিটিকে আমরা উল্টো দিকে নিয়ে মাইনাস করে দেবো। যদি ভেলোসিটি সমান হয় তাহলে রিলেটিভ ভেলোসিটি হয়ে যাবে শূন্য, তাই জন্য একজন আরেকজনকে স্থির দেখবে। ক্লিয়ার হয়েছে জিনিসটা? আচ্ছা, এ ও বিবি আর দুটোই সত্য, অ্যাসারশন রিজন, আর রিজন হলো অ্যাসারশনের সঠিক ব্যাখ্যা। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখি আমরা। আচ্ছা, প্রজেক্টাইল মোশনে হরাইজন্টাল রেঞ্জ সর্বাধিক হয় কোন অ্যাঙ্গেলে? আচ্ছা, আমাদের হরাইজন্টাল রেঞ্জের ফর্মুলাটা কি আছে বলো, হরাইজন্টাল রেঞ্জের ফর্মুলাটা কি আছে? রেঞ্জ ইজ ইকুয়ালস টু, প্রথমত আমরা কি বলি, এদিকে কোন ভ্যালুটা থাকে, ইউ এক্স, আর এদিকে থাকে ইউ ওয়াই। তাহলে ইউ এক্সটা যদি ধরি, ইউ এক্স ইন্টু ক্যাপিটাল টি, যে টোটাল টাইমটা লাগছে সেই টাইমটা, তো এইটুকুনি তো আমাদের মনে আছে। তাহলে ইউ এক্স হচ্ছে ইউ কস থিটা ইন্টু দেখো ইউ কস থিটা ইন্টু ক্যাপিটাল টি। এবার স্যার টি এর ফর্মুলাটা আমাদের মনে থাকে না। টি এর ফর্মুলাটা দেখো আমরা কীরকমভাবে বের করি, ভি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এই টি, এটা আমাদের নর্মাল। তাহলে ভিটা কোনটা, ভিটা হচ্ছে আমাদের উপরে গিয়ে টপ লেভেলে গিয়ে যতটা হাইটে উঠবে ততটা যে টাইম লাগবে, পরে যখন নামবে তখন সেম টাইম লাগবে। আচ্ছা, তাহলে ভিটা কি আমাদের আলটিমেটলি জিরো হয়, কোনো বস্তু যখন উপরে ছোড়া হয় ফাইনাল পজিশনে গিয়ে সেটার ভেলোসিটি জিরো হয়ে যায়। আচ্ছা, ইউ কত আমাদের, ইউ হচ্ছে উপর ডাইরেকশনে কি ইউ ওয়াই বা ইউ সাইন থিটা বলতে পারি আমরা, উপর দিকে ডাইরেকশনে। আর এটা কি আমাদের মাইনাস জি, আর এদিকে রয়ে গেল আমাদের টি। তাহলে টি হয়ে গেল কি আমাদের, ইউ সাইন থিটা বাই জি।
বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে কি উপরে ওঠার সময়, নিচে যাওয়ার সময় কী হবে, তাহলে ক্যাপিটাল টি ডবল হয়ে যাবে 2u সাইন থিটা বাই জি। তাহলে এখানে আমরা লিখি ইউ কস থিটা ইন্টু টি এর জায়গায় 2u সাইন থিটা বাই জি। তাহলে 2u স্কোয়ার 2 সাইন থিটা কস থিটা ইন্টু বাই জি। তাহলে 2 সাইন থিটা কস থিটা কী হয় আমাদের বলো, সাইন 2 থিটা। তাহলে ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। তাহলে আর কি বলতে পারি ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, তাই তো? তাহলে এখানে ইউ স্কোয়ারটা আমাদের কনস্ট্যান্ট, জিটাও আমাদের কনস্ট্যান্ট। তাহলে আর ইজ প্রপোর্শনাল টু কী বলতে পারি, মানে যখন আমাদের নর্মালি বলে দেয় তখন আমরা কনস্ট্যান্ট ধরে নেবো, যে দুবার আমি যখন ট্রাই করছি আলাদা আলাদা অ্যাঙ্গেলে তখন আমার ইউটা বেগ সেম রেখে আমরা ট্রাই করব। আর ইজ প্রপোর্শনাল টু সাইন 2 থিটার জায়গায় এই সাইন 2 থিটা। তো এবার যদি তুমি ভ্যালু বসাও তাহলে দেখতে পাবে এই যে এটাকে যদি ম্যাক্সিমাম রাখতে হয় আটটাকে, তাহলে সাইন থিটা ভ্যালু কী রাখতে হবে আমাদের 1, তা সাইন থিটা 1 রাখতে গেলে এখানে 90 ডিগ্রি করতে হবে। তাহলে 2 থিটা ইজ ইকুয়ালস টু 90 ডিগ্রি, তাহলে থিটা ইজ ইকুয়ালস টু আমাদের কি 45 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে তুমি পার্টিকুলার যে কোনো একটা ভেলোসিটি দিয়ে ছাড়লে ম্যাক্সিমাম দূরত্বে যাবে। বোঝা গেছে এই জিনিসটা? চলো তাহলে এটা হয়ে যাবে আমাদের 45 ডিগ্রি। এটা কি পেরেছো তোমরা? একটা কমেন্টে জানাও, কোশ্চেনটা কিন্তু ভালো কোশ্চেন। আচ্ছা, নর্মালি তোমরা মনে রাখতে পারো 45 ডিগ্রি, কিন্তু যদি ডেরিভেশন করে করো তোমাদের বেশি দিন মনে থাকবে। প্রজেক্টাইলের ফ্লাইট টাইম যদি টি হয়, ম্যাক্সিমাম হাইট আমাদের কত হবে? তাহলে প্রজেক্টাইলের ফ্লাইট টাইম আমাদের টি, তাহলে টি ইজ ইকুয়ালস টু কি আমাদের একটু আগে আমরা বের করলাম 2u সাইন থিটা বাই জি। আর ম্যাক্সিমাম হাইটের ফর্মুলা কি আমাদের, এগুলো একটু মুখস্থ করতে হবে, নাহলে এগুলো কিন্তু তোমাদের পরীক্ষার সময় বের করে নিতে পারবে, তাও অনেকটা কিন্তু খাটনি হয়ে যাবে। তো এইচ ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g, এই হচ্ছে আমাদের ফর্মুলা আসলো। তাহলে টি দেওয়া আছে আমাদের, এটাকে আমরা টি বলতে পারি পুরোটাকে, তাহলে ম্যাক্সিমাম হাইট আমাদের এইচটাকে টি দিয়ে প্রকাশ করতে হবে। তাহলে সেই হিসেবে আমাদের এখানে আমরা এই ফর্ম্যাটে প্রকাশ করি, দেখো কী করে প্রকাশ করা যায়। আচ্ছা, আমরা এখানে উপরে তাহলে 2u সাইন থিটা তার স্কোয়ারে নিয়ে যাই, আমাদের আছে কি উপরে কোনো 2 নেই এক্সট্রা, তাহলে এখানে আমরা 1/4 করে নিচ্ছি, আর নিচে আমাদের 2g রয়েছে, তাই তো? 2gর জায়গায় আমরা করব এখানে 4g স্কোয়ার, তাহলে উপরে একটা কি এক্সট্রা দিতে হবে আমাদের 2g, সরি, এখানে আমরা 4g নয়, এখানে আমাদের 2g রয়েছে, তাহলে এই 2টা আমরা বাইরে নিয়ে আসি, এখানে g স্কোয়ার করতে হবে, তাহলে উপরে একটা g থাকবে, তাহলে এই পুরোটা হচ্ছে আমাদের স্কোয়ার ফরম্যাটে চলে আসলো। তাহলে g/8 ইন্টু এই পুরোটা কি আমাদের অ্যাকচুয়ালিতে টি এর স্কোয়ার না, দেখো 2u সাইন থিটা বাই জি তার স্কোয়ার, তাহলে টি এর স্কোয়ার, তাহলে জি টি স্কোয়ার বাই 8। বোঝা গেছে কোশ্চেনটা? কোশ্চেনটা কিন্তু একটু ট্রিকি কোশ্চেন, একটু টাইম নিয়ে ভেবে করবে, কিন্তু ধীরে সুস্থে করবে, অঙ্কটা একদম সোজা কোশ্চেন কিন্তু, বাট ট্রিকি কোশ্চেন। আচ্ছা, নেক্সট কোশ্চেনে আসো, যদি নেট এক্সটার্নাল ফোর্স 0 হয় তবে বডি মোশন সম্পর্কে কোনটি ঠিক? যদি পুরো বডির উপর নেট এক্সটার্নাল ফোর্স যদি 0 হয় তখন কি হয়, নিউটনের সূত্র অনুযায়ী তখন তার উপর কোনো ফোর্স তো কাজ করে না, এক্সটার্নাল ফোর্স, নেট এক্সটার্নাল ফোর্স 0 হলে তার অ্যাক্সিলারেশন আমাদের 0 হবে। তাহলে দেখো সবসময় রেস্টে থাকবে এরকম কি বলা আছে না, যদি সেটা গতিশীল অবস্থা থাকে তাহলে সেটা গতিশীল থাকবে, আর যদি সেটা স্থির অবস্থা থাকে তাহলে স্থির থাকবে। সবসময় ইউনিফর্ম মোশনে থাকবে, হ্যাঁ অবশ্যই সবসময় ইউনিফর্ম মোশনে থাকবে। ভেলোসিটি পরিবর্তন হবে না, ঠিক একদম ভেলোসিটি পরিবর্তন হবে না সবগুলো। আচ্ছা, সবসময় রেস্টে থাকবে যদি বস্তুটি রেস্টে থেকে থাকে, যদি রেস্টে থেকে থাকে তাহলে রেস্টে থাকবে, যদি গতিশীল থাকে তাহলে গতিশীলে থাকবে, ভেলোসিটি পরিবর্তন হবে না, সবগুলোই অ্যান্সার। এখানে একটু অপশানগুলোতে একটু গন্ডগোল আছে, কিন্তু মোটামুটি জিনিসটা তো বোঝা গেল। যদি নেট ফোর্স না থাকে তাহলে অ্যাক্সেলারেশন থাকবে না, অ্যাক্সেলারেশন না থাকলে স্থির বস্তু স্থির আর গতিশীল বস্তু সবসময় গতিশীল থাকে। ক্লিয়ার হয়েছে জিনিসটা? আচ্ছা, নেক্সট কোশ্চেনে আসো, নিউটন সেকেন্ড ল অনুযায়ী ফোর্স কি? ফোর্স ইজ ইকুয়ালস টু mA। কোশ্চেনটা একদম ইজি কোশ্চেন হয়ে গেছে, এরকম এইরকম কোশ্চেন দেবে না, এটা একটু বেশি ইজি হয়ে গেছে। আচ্ছা, নেক্সট দেখো, ফ্রিকশন কোএফিসিয়েন্ট মিউ টু ট্যান থিটা হলে মিউ ইজ ইকুয়ালস টু বলে দিচ্ছে ট্যান থিটা, তাহলে থিটাকে আমরা কি বলি? থিটাকে আমরা, এটা মুখস্থ কোশ্চেন, থিটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল অফ রিপোজ বলি। কোনটা অ্যাঙ্গেল অফ রিপোজ? ধরো তুমি একটা এরকম একটা ইনক্লাইন প্লেন নিলে বা বাঁকানো প্লেন নিলে, তো এই প্লেনে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলের সময়ে
যেই মোমেন্টে এখানে একটা যদি একটা বস্তু রাখো, বস্তুটার কি এদিকে একটা জি কাজ করছে, জি সাইন থিটা, আর উপর দিয়ে কি কাজ করছে আমাদের ফ্রিকশন ফোর্স কাজ করছে, তাই তো মিউ এম জি কস থিটা এদিকে কাজ করছে। তো এই দুটোকেই ব্যালেন্স করে রাখে, বাট একটা পার্টিকুলার টাইমে থিটার এমন একটা ভ্যালুর জন্য দুটো প্রায় সমান হয়, একটু বেশি হয়ে যায়। ওই পার্টিকুলার পয়েন্টে কী হবে, যে জিটা বেশি হয়ে যাবে, যদি আমি বাড়াতে থাকি এটাকে, এক সময় নিচের দিকে পড়তে থাকবে। ঠিক পার্টিকুলার যে পয়েন্টে ফ্রিকশন ফোর্স এটাকে ব্যালেন্স করতে পারে না, সেটাই হচ্ছে আমাদের অ্যাঙ্গেল অফ রিপোজ। বোঝা গেছে? সেই পয়েন্টটাকে দিয়েই আমরা মিউজিক ট্যান থিটা ফর্মুলাটা ডিরাইভ করি। কী করে ডিরাইভ করি স্যার? এই জিনিসটা এখানে, আচ্ছা আমি একটু বলে দিচ্ছি, দেখো এই হচ্ছে কি আমাদের বক্স। এবার এখানে এটা কি নিচের দিকে একটা জি কাজ করছে, ঠিক আছে? তো এটা যদি থিটা হয়, তাহলে এই দিকে আমাদের আসছে জি সাইন থিটা। আবার নিউটনস লস অফ মোশন, এবার নর্মাল রিয়াকশান, এইদিকে আমাদের নর্মাল রিয়াকশান। বোঝা গেছে নর্মাল রিয়াকশান? তাহলে নর্মাল রিয়াকশানটাকে যদি দুটো কম্পোনেন্টে ভাগ করো, এইদিকে একটা এন এইদিকে একটা আসবে এটার, আর এটার এদিকে কিছু না, ওদিকে আর কিছু এক্সট্রা করে কিছু আসবে না। নর্মাল রিয়াকশানটা এন ইজিকলস টু আমাদের জি, এদিকে হচ্ছে কস থিটা, আর এদিকে যদি বলো এদিকে আমাদের ফ্রিকশন ফোর্স। তো এইখান থেকে যদি তুমি ব্যালেন্স করো, তার থেকে তুমি মিউজিক ট্যান থিটাটা পাবে। আচ্ছা, ডেরিভেশনটা আমি এখন দেখালাম না, এটা একটু বড় করে ছবি করে এঁকে দেখাতে হবে, এটা শর্টে তোমাদের বোঝানো যাবে না এই ডেরিভেশনটা। আচ্ছা, নেক্সট কোশ্চেনে আসো। 10 নম্বর কোশ্চেন, একটি বডির মাস আমাদের 5 কেজি, অ্যাক্সিলারেশন কত দিয়ে দিয়েছে, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, হলে ফোর্স কত হবে? এটা তো সোজা কোশ্চেন, এফ ইজিকলস টু এম এ, একদম ইজি কোশ্চেন। আচ্ছা, নেক্সট দেখো, একটি গাড়ি কার্ভে চললে তার রেডিয়াস 50 মিটার, ভেলোসিটি এত, প্রয়োজনীয় সেন্টিমিটার অ্যাক্সিলারেশন কত হবে? আচ্ছা, এটা একটু বলে ফলে আমাকে এই কোশ্চেনটা করো তো তোমরা। আচ্ছা, যখন একটা গাড়ি টার্ন নিচ্ছে, এই যে রেডিয়াসটা, এই রেডিয়াসটা যদি আমাদের 50 মিটার হচ্ছে, তাহলে ফোর্সটা কি হয়? এফ ইজিকলস টু এম ভি স্কোয়ার বাই আর হয় না, সেন্টিপিটাল ফোর্স যেটা। আচ্ছা, এফ এম ভি স্কোয়ার বাই আর, তাহলে ভেলোসিটি দেওয়া আছে, মাস দেওয়া রয়েছে, মাস আমাদের 200 কেজি, ভেলোসিটি 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 10 × 10, রেডিয়াস আমাদের 50, তাহলে এটা করতে পারবো। 4 4 40, 40 10কে আমাদের 400 নিউটন, পারবো এটা? বোঝা গেছে? চলো নেক্সট কোশ্চেনে আসো। অ্যাসারশন, নিউটনস থার্ড ল এর অ্যাকশন এবং রিয়াকশন ফোর্স সর্বদা একে অপরকে ক্যান্সেল করে দেয়। আচ্ছা, নিউটন থার্ড লটা বলছে অ্যাকশন আর রিয়াকশন ফোর্স একে অপরকে ক্যান্সেল করে। রিজন কি? তারা একই বডিতে কাজ করে। একদম ঠিক, একই বডির উপর না, সরি, একদমই ভুল বলেছে এখানে কিন্তু একই বডির উপর কাজ করে না, একে অপরকে ক্যান্সেলও করে না। একদম প্রথমে জাস্ট আমিও হট করে হকচকিয়ে গেছিলাম। দেখো, যখন তুমি একটা বস্তুর উপর এই একটা বস্তুতে একটা বস্তুকে আঘাত করছো, তখন একে ঠিক অপোজিট বল দেয়, কিন্তু একই বস্তুর উপর তো না। যদি একই বস্তুর উপর তুমি বল দিতে দুপাশ থেকে যদি সেম, তাহলে কিন্তু সেটা স্থির থাকতো, সেটা ক্যান্সেল করে দিত। কিন্তু দুটো যেহেতু আলাদা বস্তুর উপর বল প্রযুক্ত হচ্ছে, তাহলে সেটা কিন্তু একে অপরকে ক্যান্সেল আউট করে না। জিনিসটা বোঝা গেছে? তাহলে এখানে অ্যাসারশনও ভুল আর রিজনও আমাদের ভুল। অ্যাসারশন ও রিজন দুটোই মিথ্যা। আচ্ছা, তারা একই বডিতে কাজ করে, ভুল। অ্যাসারশনও মিথ্যা, রিজনও এখানে হবে মিথ্যা। বোঝা গেছে কোশ্চেনটা? কোশ্চেনটা কিন্তু ভালো কোশ্চেন, তোমাদেরও কনফিউশন হবে। আচ্ছা, নেক্সট দেখো, ফ্রিকশন ফোর্সের সঠিক বৈশিষ্ট্য কোনটি? ফ্রিকশন ফোর্স সঠিক বৈশিষ্ট্য কী? সবসময় মোশনকে অপোজ করে, একদম যেদিকে মোশন হবে তার অপোজিটে আমাদের ফ্রিকশন ফোর্সটা লাগবে। সবসময় বডিকে রেস্টে রাখে, ভুল। এরকম কোনো ব্যাপার নেই, যখন বস্তু চলতে থাকে তখনও তার মধ্যে ফ্রিকশন ফোর্স কাজ করে। লিমিটিং ভ্যালু পর্যন্ত বাড়তে পারে, সেটা হচ্ছে আমাদের স্ট্যাটিক ফ্রিকশন। দুটো ফ্রিকশনই লিমিটিং ভ্যালু পর্যন্ত আবার বাড়তে পারে, এরকম কোনো ব্যাপার নেই। আচ্ছা, স্ট্যাটিক আর দুটো কাইনেটিক ফ্রিকশন হয়, যেটা গতিশীল অবস্থায় কাজ করে। কন্ট্যাক্ট এরিয়ার উপর নির্ভরশীল না, কন্ট্যাক্ট এরিয়ার উপর নির্ভরশীল করে না। কোন বৈশিষ্ট্য সঠিক? সবসময় মোশনকে অপোজ করে। ক্লিয়ার? বোঝা গেছে কি জিনিসটা? আচ্ছা, নেক্সট দেখো, একটি ব্লক হরাইজন্টাল সারফেসে আছে, অ্যাপ্লাইড ফোর্স ইজ লেস দ্যান লিমিটিং ফ্রিকশন,
তখন কি হবে, যখন আমাদের লিমিটিং ফ্রিকশনের থেকে ফোর্সটা আমাদের কম প্রযুক্ত হবে, স্ট্যাটিক ফ্রিকশন বা স্থির অবস্থায় যে ফ্রিকশনটা কাজ করে, তখন যদি লিমিটিং ফ্রিকশনের থেকে কম হয় ফোর্সটা, তাহলে কি বস্তুটাকে সরাতে পারবে না, কারণ সেই ফ্রিকশন ফোর্স ওটাকে আটকে রেখেছে। তাহলে ব্লক কনস্ট্যান্ট ভেলোসিটিতে চলবে না, একদমই না, ব্লক রেস্টে থাকবে। এটাই হচ্ছে আমাদের স্থিতি ফ্রিকশন বা স্ট্যাটিক ফ্রিকশন যেটা, সেটাই আমাদের, আর সেটার যে ম্যাক্সিমাম ভ্যালু হয় সেটাকে আমরা বলি লিমিটিং ফ্রিকশন। বোঝা গেছে জিনিসটা? চলো নেক্সট কোশ্চেনে আসো। প্রজেক্টাইল মোশনে হরাইজন্টাল ভেলোসিটি কম্পোনেন্ট কী হয় হরাইজন্টাল অবস্থায়? এই যে ভেলোসিটিটা, এটা যখন উপরের দিকে যে ভেলোসিটি কম্পোনেন্টটা সেটাকে অপোজ কে করছে, যেটাকে আমাদের জি অপোজ করছে, মানে গ্র্যাভিটি। কিন্তু হরাইজন্টাল অবস্থায় কি, যেটা ইউএক্স বা ইউ কস থিটা যেটা, সেটাকে কে অপোজ করছে? সেটাকে কিন্তু কেউ অপোজ করছে না, বা কোনো আলাদা কোনো তোমার যে অ্যাক্সিলারেশন ব্যাপার নেই। কিন্তু অ্যাক্সিলারেশন কি, একদম নিচের দিকে অ্যাক্সিলারেশন কাজ করছে, ডান দিকে বা দিকে কোনো ফোর্স কাজ করছে না। ইউ কস থিটা সবসময় কী হয়ে যায়, এটা কনস্ট্যান্ট থাকে। এটা ক্লিয়ার হয়েছে জিনিসটা? আচ্ছা নেক্সট আসো, আমাদের ক্যাটাগরি 1-এর কোশ্চেনগুলো তাহলে ক্লিয়ার হলো সব কটা। কোনোটা সমস্যা থাকলে একটা কমেন্টে জানাও, আমি তোমাদের পরের ভিডিওতেও এটা নিয়ে আলোচনা করে দেবো যদি কোনো কোশ্চেনের সমস্যা হয়ে থাকে। নেক্সট দেখো, ক্যাটাগরি 2-তে আমাদের এখানে কিন্তু প্রত্যেকটা কোশ্চেনে 2 মার্ক করে পাবে, বাট যদি ভুল হয়, মানে ভুল হয় বলতে কোনো নেগেটিভ নেই এখানে, আগেগুলোতে নেগেটিভ ছিল 0.25 মার্ক করে। এখানে তুমি যদি ছাড়তেই হয় এই পার্ট থেকে কোনো কিছু ছাড়বে না, একটা থেকে দুটো কোশ্চেনের অ্যান্সার তুমি টিক দিয়ে আসবে, যদি ভাগ্য ভালো থাকে কিছু মার্ক তুমি পেয়ে যাবে। তো দেখো ফ্রিকশন ফোর্সের সঠিক বৈশিষ্ট্য, আচ্ছা একটা আগে একটু কোশ্চেনটা রিপিট হয়ে গেছে এখানে, না এটা এখানে কোশ্চেনের একাজটা কাজ করবে না। আচ্ছা এখানে যদি বলো, এখানে লিমিটিং ভ্যালু পর্যন্ত বাড়তে পারে আর সবসময় মোশনকে অপোজ করে, এই দুটোই, এটাকে আমরা স্ট্যাটিক ফ্রিকশনের মধ্যে ধরতে পারি, দুটোই আমাদের ঠিক বলতে পারো। আচ্ছা নেক্সট দেখো, প্রজেক্টাইল মোশন নিয়ে সঠিক স্টেটমেন্ট কি? এই একটা আমাদের প্রজেক্টাইল মোশন, ট্রেজেক্টরি সবসময় প্যারাবোলা হয়, ঠিক। প্রজেক্টাইল মোশনের ক্ষেত্রে হরাইজন্টাল ভেলোসিটি কম্পোনেন্ট সর্বদা কনস্ট্যান্ট থাকে, এটাও ঠিক, একটু আগে বললাম আমরা। ভার্টিক্যাল ভেলোসিটি কম্পোনেন্ট সময়ের সাথে সাথে পরিবর্তন হয়, একদম ঠিক। যত উপরে ওঠে কি, মানে জিটা আমাদের কাজ করতে করতে থাকে, তা কাজ করতে করতে একসময় ভেলোসিটিটা কমিয়ে দেয় মানে ভার্টিক্যালের ক্ষেত্রে, তাহলে একসময় কি জিরো হয়, আবার নিচের দিকে নামতে থাকে, বাড়তে থাকে ভেলোসিটি, তো এটা ঠিক। রেঞ্জ কি, রেঞ্জের ফর্মুলা কি বলেছিলাম আমরা, ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, তাহলে এখানে আমাদের রেঞ্জ ইজ প্রপোর্শনাল টু ইউ স্কোয়ার সাইন 2 থিটা বলতে পারি আমরা। চারটে অপশনই আমাদের এখানে ঠিক, বোঝা গেছে? চলো নেক্সট আসি, নিউটনস ফার্স্ট ল নিয়ে সঠিক স্টেটমেন্ট, এটা কি বোঝায়? এটা ফার্স্ট ল দিয়ে কোনো বস্তুর উপর যদি বাহ্যিক কোনো বল নেট ফোর্স না ক্রিয়া করে, তাহলে সেটা গতিশীল বস্তু গতিশীল থাকবে, আর স্থির বস্তু সবসময় স্থির থাকে। তাহলে সেটা দিয়ে আমরা কি বুঝতে পারি, সেটা হচ্ছে ইনার্শিয়া অফ রেস্ট বোঝায়, মানে স্থিতিজাড্য, যেটা যে স্থির বস্তু স্থির থাকতে চায় সেই ব্যাপারটা। আর ইনার্শিয়া অফ মোশন মানে গতিশীল বস্তু গতিশীল থাকতে চায় সেই ব্যাপারটা। ইনার্শিয়া অফ ডাইরেকশন বোঝায়, হ্যাঁ যে ডাইরেকশনে চলছে সেই ডাইরেকশনেই চলবে। ফোর্স কি, ফোর্স তার ডাইরেকশনও চেঞ্জ করে, কিন্তু এখানে যদি ফোর্স যদি বাইরে থেকে না প্রয়োগ হয়, ডাইরেকশন চেঞ্জ হবে না, এটাও আমাদের ফার্স্ট স্টেটমেন্টের মধ্যে বোঝা হয়। নেক্সট, এটি গ্যালিলিও ধারণা থেকে এসছে, এটা কোনো আলাদা করে না, এটা নিউটনের ধারণা থেকে এসছে। তাহলে প্রথম তিনটা অপশান ঠিক, লাস্টের অপশানটা ভুল, বোঝা গেছে? নেক্সট দেখো, একটি বডির উপরে 10 নিউটন ফোর্স প্রয়োগ করা হলো, বডির মাস 2 কেজি, কোন স্টেটমেন্টের সঠিক? ফোর্স কত দিয়েছে আমাদের? 10 নিউটন, বডির মাস কত আমাদের? 2 কেজি, কোন স্টেটমেন্ট থেকে? অ্যাক্সেলারেশন কী হবে? অ্যাক্সেলারেশন F/m, তাহলে 10/2 দিলে আমাদের 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে অ্যাক্সেলারেশন ঠিক। যদি সারফেস ফ্রিকশনলেস হয় তবে বডি অ্যাক্সিলারেট করবে, সারফেস ফ্রিকশনলেস হলে বডি অ্যাক্সেলারেশন করবে, হ্যাঁ। সারফেস ফ্রিকশনলেস হলে তো এক্সট্রা কোনো আলাদা তোমার উল্টো দিক থেকে কোনো ফোর্স আসার কোনো ব্যাপারই নেই, ফ্রিকশন ফোর্স আটকাবে না, তাহলে বডি অ্যাক্সেলারেট করবে। যদি অপোজিং ফোর্স 10 নিউটন হয় তবে বডি রেস্টে থাকবে, একদম ঠিক। উল্টো দিক থেকে যদি অপোজিং ফোর্স উল্টো দিক থেকে যদি 10 নিউটন বল প্রয়োগ করা হয়, তাহলে দুটো বল একেবারে ক্যান্সেল আউট করে দিচ্ছে, তাহলে ক্যান্সেল আউট করলে যেটা একদিক থেকে আরেকদিকে যেতে পারবে না, বোঝা গেছে? নেট ফোর্স ব্যালেন্স হলে অ্যাক্সেলারেশন শূন্য হবে, একদম ঠিক। নেট ফোর্স যদি ব্যালেন্স হয়ে যায় তাহলে অ্যাক্সেলারেশন হবে না, একদমই ক্লিয়ার। এটা আমাদের ফার্স্ট ল থেকে আমরা পড়েছি, সেকেন্ড ল থেকে এটা আমরা পড়েছি F=m এর ক্ষেত্রে। আচ্ছা নেক্সট কোশ্চেনে আসো, লাস্ট কোশ্চেন এই মানে এই দুটো চ্যাপ্টার লাস্ট কোশ্চেন। নেক্সট আমরা পার্ট টেস্ট, কালকে আমাদের পার্ট টেস্ট আসছে আবার। এর যে পিডিএফগুলো সেগুলো তোমরা কোন নাম্বারে পাবে? 7076297366, এই নাম্বারে তোমরা পিডিএফগুলো পেয়ে যাবে। আচ্ছা দেখো,
সার্কুলার মোশন নিয়ে সঠিক আছে মানে কি, সেন্ট্রিপিটাল ফোর্স সবসময় সেন্টারের দিকে ডাইরেক্টেড থাকে। সেন্ট্রিপিটাল ফোর্স কোনটা, যে ফোর্সটা দিয়ে এই যে ধরো কোনো একটা বস্তুকে তুমি ঘোরাচ্ছ তখন একটা বাইরের দিকে একটা ফোর্স লাগে আর একটা ফোর্স আমাদের এই ভিতরের দিকে কাজ করে। যে ভিতরের দিকে যে ফোর্সটা কাজ করে সেটা হচ্ছে আমাদের সেন্ট্রিপিটাল ফোর্স, সেটা সেন্টারের দিকে ডাইরেক্টেড থাকে। আর সেন্ট্রিফিউগাল ফোর্স হচ্ছে আমাদের ফিকটিশিয়াস ফোর্স, মানে সেন্টার থেকে বাইরের দিকে ডাইরেক্টেড থাকে। একদম ঠিক। আচ্ছা, সার্কুলার মোশন মেনটেন করতে সেন্ট্রিপিটাল ফোর্স প্রয়োজন, অ্যাকচুয়ালিতেই তাই। যদি সেন্ট্রিপিটাল ফোর্সটা যদি না থাকে তাহলে সেন্ট্রিফিউগাল ফোর্সের জন্য এটা জাস্ট ছিটকে চলে যাবে। যদি সূর্য যদি আমাদের পৃথিবী যদি টেনে না রাখতো তাহলে পৃথিবী কখন ছিটকে বেরিয়ে যেত মহাকাশে, বোঝা গেছে? এটাও ঠিক, সেন্ট্রিপিটাল ফোর্স না থাকলে বডি স্ট্রেট লাইনে চলে যাবে একদম। এই যে সেন্ট্রিপিটাল ফোর্স এইদিকে যেহেতু কাজ করছে সেন্ট্রিফিউগাল ফোর্সটা, তাহলে এটা কি করবে, এদিকে সোজা চলে যাবে, এর সাথে ঘোরার তো কোনো দরকারই নেই। ক্লিয়ার হয়ে জিনিসটা? তাহলে চারটে অপশানই আমাদের ঠিক, এ বি সি ডি। তাহলে আজকের মতো ভিডিও আমরা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে দেখা হবে তোমার কেমিস্ট্রি একটা টপিক নিয়ে। তো ততদিন ভালো করে পড়াশোনা করো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।